এক এক মামলার ধরন এক এক রকম, যেমন ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, ধর্ষণ, অপহরণ ইত্যাদি। প্রত্যেকটি মামলার জেরা বিভিন্ন রকম। ডাকাতির মামলায় বিজ্ঞ আইনজীবী বিভিন্ন সাক্ষীকে জেরা করেন একরকমভাবে, আবার ধর্ষণের মামলায় সাক্ষীকে জেরা করেন অন্যভাবে। একটা মামলায় বিভিন্ন সাক্ষী রয়েছে, এক এক সাক্ষীকে জেরা করতে হয় এক এক রকমভাবে। যেমন মামলার আয়ুকে যেভাবে জেরা করা হবে, যেমন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তেমন কিন্তু বাদীকে প্রশ্ন করা যাবে না। অর্থাৎ এক এক সাক্ষীকে প্রশ্ন জিজ্ঞাসা করার প্যাটার্ন থাকবে এক এক রকম। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব মারামারির মামলা অর্থাৎ দণ্ডবিধি ৩২৩, ৩২৬ ধারা এবং উক্তরূপ ধারার মামলায় বিভিন্ন সাক্ষীকে কিভাবে জেরা করতে হবে, অর্থাৎ কিছু বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটি মূলত শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য যে মারামারির মামলাতে বিভিন্ন সাক্ষীকে কিভাবে জেরা করতে হয়। মামলার ঘটনা অনুসারে এই প্রশ্নগুলো কিন্তু পরিবর্তন হতে পারে। শুধুমাত্র আপনাদের ধারণার জন্য কিছু প্রশ্নের প্যাটার্ন তৈরি করেছি আমরা। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক আপনি একটা মামলার তদন্তকারী অফিসারকে কিভাবে জেরা করবেন, কি কি প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারেন। এই ভিডিওটি মূলত নবীন আইনজীবীদের জন্য, যারা প্রথম জেরা করার সময় সমস্যার সম্মুখীন হন। কাকে কিভাবে কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে সেই সম্পর্কে অনেকের ধারণা থাকে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তারা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি, তদন্তকারী অফিসারকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। মামলাটি তদন্তের জন্য কখন আপনার নিকট হস্তান্তর করা হয়? কখন আপনি ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হন? থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব কত? অর্থাৎ যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে ঘটনাস্থল, যেখানে ঘটনাটা সংঘটিত হয়েছে, সেই ঘটনাস্থলের দূরত্ব কত? ঘটনাস্থল পরিদর্শনের পূর্বে সংবাদদাতার সাথে দেখা করেছেন? অর্থাৎ মামলার যিনি সংবাদদাতা অর্থাৎ বাদী বা এজাহারকারী, তার সাথে ঘটনাস্থল পরিদর্শনের পূর্বে তদন্তকারী অফিসার দেখা করেছেন কিনা সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। তারপর আপনার সাথে কে কে ছিল ঘটনাস্থলে যাওয়ার সময়? সাধারণ পাবলিক ছিল কিনা? এখানে সাধারণ পাবলিক বলতে বোঝানো হচ্ছে নিরপেক্ষ মানুষ, যে উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, এই ধরনের মানুষকে বোঝানো হচ্ছে সাধারণ পাবলিক। তারপর জিজ্ঞাসা করতে পারেন ঘটনাস্থলে পৌঁছানোর পর কোনো পাবলিক দেখেছেন কিনা, অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেখানে কোনো মানুষজনের উপস্থিতি দেখেছেন কিনা সে বিষয়ে প্রশ্ন করা যেতে পারে। তারপর করতে পারেন আপনি তাদের জবানবন্দি রেকর্ড করেছেন? না হলে কেন করেননি? অর্থাৎ ঘটনাস্থলে যেসব নিরপেক্ষ বা সাধারণ পাবলিক আছে তাদের ১৬১ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। আর যদি না করে তাহলে কেন করেন? তারপর জিজ্ঞেস করতে পারেন ঘটনাস্থল কে দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এর মূল বিষয় হলো আপনি ঘটনাস্থল কিভাবে চিনেছেন। কারণ তিনি তো ঘটার সময় যখন আসামিকে ধরা হয়েছে বা কোনো আলামত জব্দ করা হয়েছে, তিনি তো ঘটনাস্থলে তখন ঘটনা ঘটার সময় তো উপস্থিত ছিলেন না, তো তিনি ঘটনাস্থল স্বাভাবিকভাবে চিনবেন না। তো তাকে ঘটনাস্থল কে দেখিয়ে দিয়েছে সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন। তারপর ঘটনাস্থলের খসড়া মানচিত্র করেছিলেন কিনা সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। খসড়া মানচিত্র হচ্ছে যেখানে ঘটনা সংঘটিত হয়েছে সেখানে আশেপাশে কি কি আছে, যদি বাড়িঘর থাকে বা রাস্তা থাকে এবং কোন আসামির অবস্থান কোথায় আছে সেই ঘটনাস্থলের ওখানে আশেপাশে, তো সেই বিষয়টাও এই খসড়া মানচিত্রে উঠে আসে। তো ঘটনাস্থলের খসড়া মানচিত্র তৈরি করা একজন তদন্তকারী অফিসারের দায়িত্ব। তো উনি যদি সেটা না করেন তাহলে তাহলে আইনের ব্যতয় ঘটবে। এই ঘটনাস্থলের খসড়া মানচিত্র করেছিলেন কিনা এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে আপনাকে ফাইল ঘেটে নথি দেখে আপনাকে দেখতে হবে যে খসড়া মানচিত্র আসলে কে তৈরি করেছেন।
তো উনি যদি তদন্তকারী অফিসার জন্য তৈরি করে না থাকেন তাহলে জিজ্ঞেস করতে হবে যে কে এই খসড়া মানচিত্রটি তৈরি করেছে। তারপর জিজ্ঞেস করতে পারেন আশেপাশে কোনো বসতঘর বা দোকানপাট ছিল কিনা, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেখানে কোনো বসতঘর অথবা দোকানপাট অথবা বাগান অথবা রাস্তা অথবা কোনো স্কুল কলেজ বা এই ধরনের কিছু ছিল কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ এইসব জিজ্ঞেস করার কারণ হলো যে আসলে কি আইও ঘটনাস্থলে গিয়েছেন নাকি তিনি আন্দাজে অথবা বাদীর বা সংবাদদাতার কথা মতোই খসড়া মানচিত্র এঁকেছেন বা অন্যান্য তদন্ত করেছেন। তো আসলে কি উনি ঘটনাস্থলে গিয়েছেন কিনা সেই সব বিষয় বের করাই হচ্ছে এইসব প্রশ্ন করার মূল উদ্দেশ্য। তারপর জিজ্ঞেস করতে পারেন যদি বসতঘর বা দোকানপাট যদি থাকে বলে তাহলে জিজ্ঞেস করতে হবে বাসিন্দাদের বা দোকানদারদের সাক্ষ্য গ্রহণ করেছিলেন কিনা এবং তাদের সাক্ষী হিসেবে অভিযোগপত্রে এনেছেন কিনা এই বিষয়টি জিজ্ঞেস করতে পারেন। তারপর জিজ্ঞেস করতে পারেন কোনো মালামাল উদ্ধার করেছিলেন কিনা, করলে স্মারক মেমো তৈরি করেছিলেন কিনা। অর্থাৎ এই যে মারামারি ঘটনাটা সংঘটিত হলো সেই সংগঠনের জন্য কোনো সংগঠনের সময় ওই ঘটনাটি সংগঠনের সময় কোনো অস্ত্র বা এই ধরনের কিছু ব্যবহৃত হয়েছে কিনা এবং যদি ব্যবহৃত হয়ে থাকে তাহলে উদ্ধার বা জব্দ করেছিলেন কিনা। অর্থাৎ যদি দেখা যাচ্ছে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, কারো হাতে বাঁশ ছিল, কারো হাতে লাঠি ছিল, কারো হাতে দা ছিল, কুড়াল ছিল, তো মারামারি সংগ্রামের সময় এসব অস্ত্র তিনি উদ্ধার করেছিলেন কিনা এই বিষয়ে তাকে প্রশ্ন করতে হবে। আর যদি করেও থাকে তাহলে সেই উদ্ধারকৃত মালামালের স্মারক মেমো তৈরি করেছিল কিনা সেটাও সে বিষয়ে প্রশ্ন করতে হবে। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি সাক্ষীদের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন কিনা এবং কখন দেখা হয়। অর্থাৎ সাক্ষীদের জবানবন্দি কোথায় এবং কখন রেকর্ড করেন, ওই সাক্ষীদের নাম বলেন। তারপর জিজ্ঞেস করতে পারেন যে নিজের হাতে 161 লিখেছেন কিনা, অর্থাৎ জবানবন্দিগুলো নিজ হাতে লিখেছেন কিনা এবং সাক্ষীরা যে ভাষায় কথা বলে, অর্থাৎ আঞ্চলিক ভাষা হলে আঞ্চলিক ভাষা, শুদ্ধ হলে শুদ্ধ, সেই ভাষায় লিখেছেন কিনা এই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন। তারপর জিজ্ঞেস করতে পারেন যে 161 যদি নিজের হাতে লিখলে সেগুলো কোথায়, সিডিতে আছে নাকি নথিতে আছে। যদি জবানবন্দি সাক্ষীদের যে জবানবন্দি দিবে সেটা কি উনি হাতে লিখেছেন নাকি সরাসরি কম্পিউটার টাইপ করেছেন সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। আর যদি হাতে লিখে থাকে জবানবন্দি তাহলে সেগুলো কোথায়, সেগুলো কি সিডিতে রেখেছে নাকি নথিতে রেখেছে সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনার গৃহীত সাক্ষীর মধ্যে কেউ কি বলেছে এই মামলার আসামিরা কোনো ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ কারো যে সব সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়েছে সেই সব সাক্ষীদের মধ্যে কেউ কি আসামিদের নাম বলেছে সেই বিষয়টাই বলতে পারেন এবং ওই আসামি যে কোনো ঘটনা ঘটিয়েছে এবং কে ঘটনা ঘটিয়েছে তাদের নাম বলতে বলবেন। এবং যদি দেখেন যে অপরাধটি করার সময় কোনো সাক্ষী দেখেনি তাহলে এই প্রশ্ন করতে পারেন যে অপরাধটি করার সময় এই সাক্ষী দেখেছে কিনা। অর্থাৎ যখন অপরাধটা সংঘটিত হচ্ছে তখন এই সাক্ষী ঘটনাটা দেখেছে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। তারপর আরো করতে পারেন যে যারা দেখেছে তারা কি জব্দ তালিকার সাক্ষী। তারপর জিজ্ঞেস করতে পারেন যে কখন চার্জশিট দাখিল করেন। তারপর ওখানে যে এজাহার বা চার্জশিটে যদি লেখা থাকে যে আসামি গুন্ডা প্রকৃতির লোক বা এই ধরনের কিছু, বা কোনো মামলায় যদি শাস্তি পেয়ে থাকে, কনভিক্টেড হয়ে থাকে, তাহলে সেই মামলার নাম্বারগুলো বলতে বলবেন এবং এই সকল মামলার মধ্যে কোনটিতে আসামিকে সাজা প্রদান করা হয়েছে সেসব বলতে বলবেন। চার্জশিটে অনেক সময় কিছু মামলার নাম্বার লেখা থাকে যে এইসব মামলা বিচারাধীন। আসলে এগুলো লেখার কোনো বিধান নেই। এখানে যেসব মামলায় যেসব অন্য মামলায় আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে শুধুমাত্র সেই সব মামলাগুলোই চার্জশিটের মধ্যে লেখা হয়।
যে কোনো প্রিভিয়াস কনভিকশন আছে কিনা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্র্যাকটিস হচ্ছে যে চার্জশিটে চলমান মামলা থাকলেও সেই মামলাটাও চার্জশিটে দিয়ে দেয়, কিন্তু আসলে এটা পিআরবিতে যে রুলস আছে সেই রুলস অনুসারে কিন্তু এটা পড়ে না। যদি কনভিক্টেড হয় আসামি অন্য কোনো মামলায়, তাহলেই কেবল চার্জশিটে তা ইনক্লুড করতে হয়। আচ্ছা, তারপর বলতে পারেন যে আসামিকে বাদী ঘরের ভিতর থেকে নাকি বাইরে থেকে ধরেছে। যদি আসামি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে ওই আসামিকে কোথা থেকে ধরেছে, কিভাবে ধরেছে, যদি ঘরের ভিতর হয় তাহলে ঘরের চারপাশে বাউন্ডারি ওয়াল ঘেরা বেড়া আছে কিনা, অথবা ঘরটি টিনের, মাটির নাকি বেড়ার। তারপরে যদি ঘটনাস্থল বাইরে হয় তাহলে জিজ্ঞেস করতে পারেন যে আশেপাশে কোনো দোকানপাট বা কী ধরনের বাড়িঘর আছে, কী ধরনের গাছপালা আছে, বা কী ধরনের দোকান, কয়তলা বিল্ডিং, এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি এগুলো। তো আসামিকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এসব বিষয়ে এই ধরনের প্রশ্ন করতে পারেন। যদি ঘরের ভিতরে থাকে তাহলে দরজা জানালা, ঘরের দরজা জানালা কয়টা, তারপরে রুম কয়টা, এগুলো প্রশ্ন তদন্তকারী অফিসারকে জিজ্ঞেস করতে পারেন। এটার উদ্দেশ্য একটাই, মূলত তদন্তকারী অফিসারকে আসলে কি ঘটনাস্থলে গিয়েছেন নাকি চোখ বন্ধ করে বাদী বা সংবাদদাতা যা বলেছেন তাই লিখে নিয়েছেন, এইটা যাচাই করার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয়। তারপরে আরো বলতে পারেন যে কাঠগড়ায় দাঁড়ানো, আপনি লোকটাকে চিনেন। তারপর ঘটনাস্থলে চৌহদ্দি বলতে বলবেন। তো চৌহদ্দি চৌহদ্দি বলতে উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে ঘটনাস্থলে কি কি আছে, কোনো দোকানপাট বা বসতঘর, বা বসতঘর হলে কার বসতঘর, এই ধরনের চৌহদ্দি জিজ্ঞেস করতে পারেন। তারপর সাজেশনে বলতে পারেন যে আপনি বাদীর নিকট হতে একটি মামলা পেয়ে সেই মামলার তদন্ত ভার গ্রহণ করে বাদীর এজাহারকে সমর্থন করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন। সেই অভিযোগপত্রকে সমর্থন করে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তারপর মারামারি মামলায় আরো প্রশ্ন করতে পারেন যে তদন্তকারী অফিসারকে যে ভিকটিম বা বাদী কোথায় আঘাত পেয়েছে, কতটুকু আঘাত পেয়েছে, এগুলো আপনি দেখেছেন কিনা, শরীরের কোন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছে, কি ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাকে, ভিকটিমের মেডিকেল সার্টিফিকেট দেখা হয়েছে কিনা, ভিকটিম যে চিকিৎসা নিয়েছে সেটা দেখার জন্য কোনো রেজিস্টার তলব করেছে কিনা, কোনো হাসপাতালের রেজিস্টার তলব করেছে কিনা, রেজিস্টার দেখেছে কিনা, সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। তারপর যে পুলিশ বাদী বা সঙ্গীয় ফোর্স তাকে জিজ্ঞেস করতে পারেন যে পিওতে কোন গাড়িতে করে গিয়েছেন, আপনারা কয়জন পুলিশ সদস্য ছিলেন, তাদের নাম কি, যখন গোপন সংবাদ পেয়েছেন তখন আপনারা কোথায় ছিলেন, তারপর পিও থেকে কত দূরে ছিলেন, হাঁটা দূরত্ব নাকি গাড়ির দূরত্ব, আপনারা যখন যাচ্ছিলেন তখন আপনাদের সাথে সাধারণ কোনো পাবলিক নিয়েছিলেন, তারপর যখন প্রথম পিওতে গেলেন, পিও মানে হচ্ছে যে এখানে প্লেস অফ অকারেন্স বোঝানো হয়েছে, অর্থাৎ ঘটনাস্থল। ঘটনাস্থলকে পিও বলা হয় সংক্ষেপে কোর্টের ভাষায়। তো যখন প্রথম পিওতে গেলেন তখন সাধারণ কোনো পাবলিক ছিল। তারপর বলতে পারেন আসামিকে কি আগে থেকে চিনতেন, না চিনলে কে চিনিয়ে দিয়েছে, কেউ চিনিয়ে না দিলে আসামিকে কিভাবে চিনেছেন। তারপর জিজ্ঞেস করতে পারেন যে ঘটনাস্থলে কতক্ষণ ছিলেন, তারপর আসামিকে ধরার জন্য আপনারা কি ওত পেতে ছিলেন। তারপর জিজ্ঞেস করতে পারেন আসামিকে কে ধৃত করে। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনারা বলেছেন আসামি পালানোর চেষ্টা করেছে, কতদূর পর্যন্ত পালানোর চেষ্টা করেছে, আসামিকে ধৃত করার কতক্ষণ পরে সাধারণ পাবলিক এসেছে। অর্থাৎ এগুলো আসলে ঘটনা অনুসারে এগুলো পরিবর্তন হয়। আমি জাস্ট একটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য মূলত এই প্রশ্নগুলো তৈরি করেছি। এটা সবকিছুর সাথে মিলাতে যাবেন না, আপনি এইখান থেকে একটা ধারণা নিয়ে আপনার ফাইলটা পুরো পড়বেন, এবং এই প্রশ্ন থেকে, এই যে ভিডিওটি থেকে যেসব এই ভিডিওতে যেসব প্রশ্ন দেখানো হচ্ছে সেগুলো থেকে কিছু কিছু নিতে পারেন, বা একটু ঘুরিয়ে আপনার যে মামলা আছে মামলার সাথে এটা অ্যাডজাস্ট করে তারপর আপনি সেটা একটা প্যাটার্ন তৈরি করতে পারেন, প্রশ্নের প্যাটার্ন। তো আগে থেকে যদি আপনি এই ধরনের লিখে রাখেন আপনার মামলার সাথে মিল রেখে, তাহলে কিন্তু আপনার জেরা করার সময়
যে কোনো সাক্ষীকে জেরা করার সময় আপনার জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে অনেক সময় আপনি নবীর আইনজীবী হিসেবে অনেক সময় দেখা যাচ্ছে ডাইসে যখন দাঁড়াবেন, যখন জেরা করতে যাবেন, তখন দেখবেন যে অনেক প্রশ্ন মাথায় আসছে না। তো এই ধরনের করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি নোট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সুবিধে হবে। তখন কোন প্রশ্নের পর কোন প্রশ্ন করবেন সে বিষয়ে একটা ধারণা সৃষ্টি হবে। তো আপনি দ্রুত জেরা করতে পারবেন, আর কোনো প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনাও কম থাকবে তখন। তারপর আরো জিজ্ঞেস করতে পারেন যে পিওতে পরে আর কয়বার গিয়েছেন, কে কে গিয়েছেন, কয়টায় গিয়েছেন বা এবং কতক্ষণ ছিলেন, তদন্ত অফিসারের সাথে গিয়েছেন কিনা। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি থাকা অবস্থায় তদন্তকারী অফিসার কার নিকট থেকে সাক্ষী নিয়েছেন, আপনি থাকা অবস্থায় উনি জব্দদালাকে সাক্ষীদের সাক্ষ্য নিয়েছেন কিনা, এরপর কোথায় গিয়েছেন, এই ধরনের প্রশ্নগুলো করতে পারেন। তারপর যেসব আসামিকে ধৃত করা হয়েছে তাদের থেকে কি কি পেয়েছেন। তারপর লাস্টের দিকে প্রশ্ন করতে পারেন যে এই মামলার বিষয়ে তদন্তকারী অফিসার আপনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কিনা, করলে কখন করেছেন, তারপর আসামি বাড়িঘর চিনেন কিনা, তারপর কাঠগড়ায় দাঁড়ানোর লোকটাকে গিয়ে চিনে কিনা, তারপর ঘটনাস্থল চৌহদ্দি বলেন, অর্থাৎ উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে কি আছে এগুলো বলেন। এই ধরনের প্রশ্নগুলো আপনি করতে পারেন। শেষ দিকে প্রশ্ন করতে পারেন যে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বসে গিয়ে একটা মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিলেন, এই ধরনের কিছু কথা আপনি একদম জেরার শেষে বলতে পারবেন। তারপর আপনি জখমের যিনি সনদ প্রদান করেছেন সেই ডাক্তারকে কি কি প্রশ্ন করতে পারেন, এখন সেই বিষয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন করতে পারেন যে আপনাদের হাসপাতালে রোগীর রেজিস্টার আছে, হ্যাঁ বা না বলুন। যদি ওই রেজিস্টারে রোগীর বর্ণনা, জখমের বর্ণনা লিপিবদ্ধ থাকে, ইয়েস অর নো তাকে জিজ্ঞেস করবেন। তারপরে ওনাকে জিজ্ঞেস করবেন। তারপরে জিজ্ঞেস করতে পারেন যে জখমি কত তারিখ এবং কখন হাসপাতালে আসে, অর্থাৎ যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি কত তারিখ এবং কখন হাসপাতালে এসেছেন। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি তো তাকে প্রাথমিক চিকিৎসা দেননি, হ্যাঁ বা না বলুন, এই ধরনের করে বলবেন। তারপর প্রশ্ন করতে পারেন যে আপনি তো জখমিকে পরীক্ষা করেননি, তারপর পরীক্ষা করে কোনো রোগীর জখম পেলে তা তো একটি রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়, আবার না বলুন। তারপর প্রশ্ন করতে পারেন যে ডাক্তার সাহেব জখমিকে পরীক্ষা করেছেন তিনি তো কোনো সার্টিফিকেট দেননি, অর্থাৎ যাকে জেরা করা হচ্ছে তিনি যদি জখমিকে পরীক্ষা না করেন তাহলে এই প্রশ্নটা করতে পারেন। তারপর প্রশ্ন করতে পারেন যে এই রেজিস্টারে এই জখমগুলোর অস্তিত্ব না থাকা সত্ত্বেও আপনি আপনার সনদে সেগুলো উল্লেখ করেছেন, অর্থাৎ রেজিস্টারে দেখা যাচ্ছে যে একরকম জখমের বর্ণনা করা হয়েছে, আর যিনি ডাক্তার যিনি সার্টিফিকেট দিয়েছেন তিনি জখমের বর্ণনাগুলো অন্যভাবে লিপিবদ্ধ করেছেন। তো এই বিষয়টা যদি অমিল থাকে তাহলে আপনি এই প্রশ্নটি আনতে পারেন। তারপর জিজ্ঞেস করতে পারেন যে ওই রেজিস্টার তো আদালতে আনেননি। তারপর যে ডাক্তার সাহেব জখমের যে নোট লিখেছেন তা দেখেই আপনি এজাহারকারীর কথা মতো জখমের সনদ দিয়েছেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাঠায় জখমের বর্ণনাগুলো, কি ধরনের জখম হয়েছে, কোন অস্ত্র দিয়ে জখম হয়েছে, এই ধরনের আঘাতগুলো নোট করে আনার জন্য। তারপর উনি ওই নোটগুলো দেখে দেখা যাচ্ছে অনেক সময় জখমের সনদ প্রদান করে থাকেন। তো এই ধরনের যদি আপনাদের সন্দেহ হয় তাহলে এই প্রশ্নটি করতে পারেন। তারপর প্রশ্ন করতে পারেন যে যখন যদি 1.5 ইঞ্চি গভীর হয় বা 2 ইঞ্চি গভীর হয় তবে তা রক কাটা পড়তো, হ্যাঁ বা না বলুন, এই ধরনের প্রশ্ন করতে পারেন। তারপর বলতে পারেন যে আপনি তো কোনো রক কাটা পাননি। তারপর জিজ্ঞেস করতে পারেন যে কাটা জখম 1.5 ইঞ্চি প্রস্থ হয় না, হ্যাঁ বা না বলুন। আপনি তো জখমগুলোর লাইন অফ ডিরেকশন উল্লেখ করেননি, হ্যাঁ বা না বলুন। অর্থাৎ এই একটা জখম করা হলে এটার শুরু কোথায় হয়েছে এবং শেষ কোথায় হয়েছে সেটা কি উনি ওই জখমের সনদপত্রে তিনি কি তা উল্লেখ করেছেন কিনা সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। তারপর জখমগুলো সঠিক পরীক্ষার জন্য আপনি কোনো ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করেন
করেছেন কিনা সে বিষয়ে তাকে আমাকে প্রশ্ন করতে পারেন। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনি অনুমানের উপর ভিত্তি করে জখমগুলো বর্ণনা করেছেন। তারপর আঘাতের বর্ণনার দিকে যাবেন। সেখানে বাস্তবে কি আঘাত পেয়েছে ভিকটিমরা, আর জখমি সনদে কি ধরনের আঘাত লেখা হয়েছে সেটা বিষয়ে প্রশ্ন করতে পারেন। যদি অমিল থাকে তাহলে বাস্তবে যে আঘাত পেয়েছে আর জখমি সনদে যে আঘাতগুলো দেয়া হয়েছে, যে রকমের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর সাথে যদি একটা অমিল থাকে তাহলে আঘাতের বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যেমন ধরুন আসলে বাস্তবে লাঠির আঘাত হয়েছে কিন্তু তিনি উল্লেখ করেছেন ভোঁতা অস্ত্রের আঘাত, তাহলে সেই বিষয়টির উপর আপনি প্রশ্ন করতে পারেন যে লাঠির আঘাত আর ভোঁতা অস্ত্রের আঘাত কিন্তু এক না, একের অস্ত্রের আঘাতের ধরন এক এক রকম। লাঠির আঘাতের সাথে যেমন চাপাতির আঘাত মিলবে না, ঠিক তেমনি দাঁড় আঘাতের সাথে বাঁশের আঘাত কিন্তু মিলবে না। তো এই ধরনের বাস্তবের আঘাতের সাথে যদি জখমি সনদের আঘাতের পার্থক্য দেখেন তখন সেই বিষয়ে আপনি প্রশ্নগুলো ওভাবে তৈরি করতে পারেন। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আঘাতগুলো তো কোন দিক দিয়ে করা হয়েছে তা আপনি বলেননি, সামনের দিক থেকে করা হয়েছে নাকি পিছনের দিক থেকে করা হয়েছে, এই বিষয়টিও এই প্রশ্নগুলো করতে পারেন। তারপর প্রশ্ন করতে পারেন যে আঘাত প্রাপ্তির সময় জখমি কি দাঁড়ানো, বসা বা শোয়া অবস্থায় ছিল কিনা। তারপর আঘাতকারী যদি দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় আঘাত করেছিল কিনা, অর্থাৎ জখমি যখন প্রাপ্ত হওয়ার সময় কি অবস্থায় ছিল এবং আঘাতকারী কি অবস্থায় ছিল এই বিষয়টির উপর প্রশ্ন করতে পারেন। তারপর প্রশ্ন করতে পারেন যে যদি আপনি দেখেন যে এটা সিম্পল হার্ট অথবা কোনো অন্য কোথাও ধাক্কা লেগে আঘাতটা হয়েছে, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে পড়ে গেল বা কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলেও এ ধরনের জখম হতে পারে, এটা প্রশ্ন করতে পারেন আপনি। তারপরও জিজ্ঞেস করতে পারেন যে কোনো অ্যাক্সিডেন্ট থেকেও তো এরকম আঘাত হতে পারে। তারপর উপর থেকে কোনো ভারী বস্তু শরীরে পড়লেও তো এই ধরনের জখম হতে পারে, এইটাও জিজ্ঞেস করতে পারেন। তো এই ধরনের করে আঘাতের উপর আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে আপনার মামলার সাথে মিল রেখে প্রশ্ন তৈরি করে রাখতে পারেন। তাহলে যদি হঠাৎ করে সাক্ষী চলে আসে তাহলে আপনার জন্য সেটা সুবিধা হবে। তারপর যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি পরনে কি পরেছিল, কি পোশাক পরেছিল এবং ওই যে পোশাক পরীক্ষা করেছেন কিনা উনি, তারপরে জামার উপর যে পোশাকগুলো পরেছিলেন সেই পোশাকগুলোর উপর কোনো কাটা চিহ্ন বা কোনো কাটা পাননি উনি, এই পেয়েছেন কিনা সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন। যদি জামার উপর আঘাত করা হয় তাহলে কিন্তু জামার মধ্যেও একটা দাগ পড়বে, যদি লাঠির আঘাত করা হয় তাহলে জামার মধ্যে কিন্তু একটা দাগ পড়বে। এটা কিন্তু যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা কিন্তু ধরতে পারেন। আর যদি দা বা ধারাল কিছু দিয়ে আঘাত করা হয় তাহলে তো এটা খালি চোখেই দেখা যাবে যে আসলে জামাটা ছিঁড়ে যখন যাবে এবং ওই ছেঁড়া আঘাতের সাথে যখন শরীরের আঘাত মিল থাকবে তখন এটা বোঝাই যাবে যে কি অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। আর আঘাত যদি গুরুতর হয় তাহলে তার গুরুতর জখমের বিষয়ে, গুরুতর জখম কাকে বলে সেই বিষয়ে তার ধারণা আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। যদি আঘাত গুরুতর না হয় কিন্তু ডাক্তারি সনদে যদি গুরুতর জখমের কথা বলা হয় তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো জখমই তো কোনো অঙ্গের বা গ্রন্থির শক্তিসমূহ ধ্বংস করা বা চিরতরে খর্ব করেনি। যদি কোনো অঙ্গ বা কোনো গ্রন্থির চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়, কোনো অঙ্গ বা গ্রন্থি যদি চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কিন্তু
এটা গুরুতর জখম পড়বে। যদি বাস্তবে এরকম না হয় তাহলে যদি জখমি সনদে গুরুতর জখমের কথা বলা হয়ে থাকে তাহলে আপনি এই বিষয়ে ডাক্তার সাহেবকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করতে পারেন। যেমন ধরুন কোনো জখমিত মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত হয়নি, অর্থাৎ গুরুতর জখম হলে কিন্তু এটা অনেক স্থায়ী একটা ক্ষত রেখে যায়। তো সেসব যদি ভিকটিমের বাস্তবে যদি ভিকটিমের শরীরে না থাকে গুরুতর জখমের আলামত, তাহলে কিন্তু আপনি এই ধরনের প্রশ্নগুলো করতে পারেন ডাক্তারকে। তারপর জিজ্ঞেস করতে পারেন যে দণ্ডবিধির যে 320 ধারায় 8 ধরনের গুরুতর জখমের কথা বলা হয়েছে ওই জখমের সাথে কোনো মিল নেই, সেই বিষয়টিও প্রশ্ন করতে পারেন। ওনাকে হ্যাঁ বা নাতে উত্তর দিতে বলবেন। তারপর বলতে পারেন যে কোনো জখমই গুরুতর জখম না হওয়া সত্ত্বেও বাদীপক্ষের লোকজন দ্বারা প্রভাবিত হয়ে গুরুতর জখম বলে মতামত দিয়েছেন, হ্যাঁ বা না বলে। তো এই ধরনের প্রশ্নগুলো আপনি ডাক্তার সাহেবকে করতে পারেন। আসলে এই প্রশ্নের প্যাটার্নগুলো মামলা অনুসারে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তারপরও আপনাদের একটু ধারণা দেওয়ার জন্যই আসলে এই জেরার ভিডিওটি করা। তারপর সাপোর্টিং সাক্ষী যারা আছে মামলার বিষয়ে যাদের স্বার্থ নেই তাদেরকে কিভাবে জেরা করবেন সেই বিষয়ে আলোচনা করা যাক। প্রথমে জিজ্ঞেস করতে পারেন যে ঘটনাস্থল হতে তাদের বাড়ি কতটুকু দূরে, তারপর ঘটনার তারিখের পূর্বে কখনো ঘটনাস্থলে গিয়েছিল কিনা, যদি না বলে তাহলে জিজ্ঞেস করতে হবে ওই দিন কেন গিয়েছেন। অর্থাৎ যদি দেখা যায় যে ঘটনাস্থল থেকে তাদের বাড়ি অনেক দূরে, তাহলে কিন্তু একটা ওরা ওখানে ওই সময় কি করছিল সেই প্রশ্নটি কিন্তু থেকে যায়। তো এই যে ওরা ওখানে কি করছিল এই বিষয়ে যদি ডাউট সৃষ্টি করা যায় তাহলে কিন্তু আসামির ক্ষেত্রে জিনিসটা সুবিধাজনক হবে। তারপর জিজ্ঞেস করতে পারেন যে ঘটনা আগে থেকে আসামিদেরকে চিনতেন কিনা, তাদের নাম জানেন কিনা, কিভাবে কখন জানলেন, ঘটনার দিন জানলেন কিনা, কে জানিয়েছে। তারপর জিজ্ঞেস করতে পারেন ঘটনাস্থলে কয়টায় গিয়েছেন, কিভাবে গিয়েছেন, কাদেরকে নিয়ে গিয়েছেন, নাম বলতে বলবেন। তারপর ঘটনাস্থলে কতক্ষণ ছিলেন, আপনার সাথে যারা গিয়েছে তারা কতক্ষণ ছিল, এরপর আপনি কোথায় গিয়েছেন। তারপর তদন্তকারী অফিসার ঘটনার বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কিনা, কখন করেছেন, কয়বার করেছেন, তারপর ঘটনাস্থলটি কার ভৌগোলিক জায়গায় অবস্থিত, তারপর আসামিরা কি বলেছে, কোনো হুমকি দিয়েছে কিনা। যদি হুমকি না দিয়ে থাকে তাহলে এই প্রশ্নটি করবেন, আর যদি হুমকি আসলে ঘটনাস্থলে সত্য হয়ে থাকে তাহলে এটা জিজ্ঞেস করার দরকার নেই। তারপর জিজ্ঞেস করতে পারেন যে কোনো মারধর দেখেছেন কিনা, কে কাকে মেরেছে, কয়জন মারামারি করছিল, তারপর আসামির শরীরে কোনো আঘাত দেখেছেন কিনা, তারপর বাদীপক্ষের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা। এই ধরনের প্রশ্নগুলো আপনি নিয়ে আসতে পারেন। তারপর মারামারির সময় যদি কোনো কিছু জব্দ করা হয় আর কোনো সাক্ষীকে যদি ওই জব্দ তালিকার সাক্ষী করা হয় তাহলে সেই সাক্ষী যদি আদালতে সাক্ষ্য দিতে আসে তাহলে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন, সেগুলো একটু নমুনা আপনাকে দিই। তারপর জিজ্ঞেস করবেন যে আপনাকে তো বলা হয়নি যে আপনাকে সাথে নিয়ে দারোগা সাহেব তল্লাশি করবেন, হ্যাঁ বা না বলুন। তল্লাশির সময় তো আপনি ঘরে অথবা বাড়িতে ঢুকেন নাই, অথবা যেখানে ঘটনাস্থল সেখানে ঢুকেন নাই। এই ধরনের প্রশ্নটা করতে পারেন যদি আসলে সাক্ষী যদি ঘটনাস্থলে না ঢুকে থাকে তাহলে তারপর জিজ্ঞেস করবেন যে তল্লাশি পুরোটা সময় তো আপনি ছিলেন না, তারপর যে স্থানে তল্লাশি হয়েছে তা তো আপনার মনে নাই, তল্লাশির সময় তো আপনার সামনে দারোগা অন্যান্য পুলিশও ছিল। এই ধরনের প্রশ্নগুলো করতে পারেন। তারপর যে কাগজে স্বাক্ষর দিয়েছেন সেটাতে কি কিছু লেখা ছিল কিনা, তারপর আপনি পড়ে দেখেছেন কিনা বা আপনাকে পড়ে শোনানো হয়েছে কিনা, এই প্রশ্নটা করতে পারেন। তারপর আপনার আগে বা পরে কেউ স্বাক্ষর দিয়েছে কিনা, কোথায় কখন স্বাক্ষর দিয়েছে এইটাও করতে পারেন। তারপর এই মামলার বিষয়ে তদন্তকারী অফিসার আপনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কিনা এবং করলে কখন করেছেন, এই প্রশ্নটিও জিজ্ঞেস করতে পারেন। তারপর সাজেশনে বলতে পারেন যে আপনার সামনে কোনো তল্লাশি হয় নাই, আপনাকে শুধুমাত্র পুলিশের প্রস্তুতকৃত জব্দ তালিকাতে স্বাক্ষর দিতে বলা হয়েছে। তারপর বলতে পারেন যে জব্দকৃত মালামালও আপনি দেখেননি,
আপনি একজন পুলিশের সোর্স, এইটা হচ্ছে একটা সাজেশন আর কি। আপনি আপনার মামলার ধরন অনুসারে এই সাজেশনগুলো ইয়ে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপর বলতে পারেন যে এই জন্য পুলিশের কথা মতো, আপনি যেহেতু একজন পুলিশের সোর্স, সেহেতু পুলিশের কথা মতো জব্দ তালিকাতে সই দিয়ে মিথ্যা সাক্ষ্য দিলেন। তারপর আপনি আসামি প্রতিপক্ষের লোক, আসামিকে ফাঁসানোর জন্য তার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। আসামি একজন ব্যবসায়ী ও সম্মানিত লোক, অমুকের পরিকল্পনা মোতাবেক আসামিকে ফাঁসানোর জন্য সাক্ষী দিচ্ছেন। আপনি এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও পুলিশের পরিকল্পনা অনুযায়ী জব্দ তালিকায় সাক্ষী হয়েছেন। আপনি অমুক মামলার আসামি ছিলেন। যদি জব্দ তালিকার সাক্ষী কোনো মামলার আসামি হয়, তাহলে সেই বিষয়টি এখানে বলতে পারেন। তারপর বলতে পারেন যে সেই মামলার বাদী এই আসামি। তারপর আসামি চাচার বাড়িতে চুরি করে ধরা পড়েছিলেন, সেই চুরির বিষয়ে আপনার বিরুদ্ধে গ্রাম্য সালিশ হয়েছিল। আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করার কারণে আপনার বিরুদ্ধে স্ত্রী মামলা করেছিল। তো এই ধরনের কোনো যদি মামলার ব্যাপার সেপার থাকে, তাহলে সেগুলো তুলে ধরবেন। যদি জব্দ তালিকার সাক্ষী কোনো মামলায় জড়িত থাকে, এই ধরনের প্রশ্নগুলো করতে পারেন। তো ওই জব্দ তালিকার সাক্ষী যদি বলেন যে আমি কিছুই দেখিনি, কিছুই জানি না, আমাকে জব্দ তালিকার মালামালও দেখিনি, তাহলে ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে আপনি শুধু জব্দ তালিকার সাক্ষী, পুলিশের কথা মতোই তো সই দিয়েছিলেন, সাদা কাগজেই তো সই করেছেন, আপনার সামনে তো কোনো তল্লাশি হয়নি। তারপর জিজ্ঞেস করতে পারেন আপনাকে তো জব্দকৃত কোনো মালামাল দেখানো হয়নি, জব্দকৃত মালামাল না দেখে জব্দ তালিকায় সই করেছেন। তো এই ধরনের প্রশ্নগুলো করতে পারেন।